আমার কাছে ভালো লাগতো। সেদিন যে আমি ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। আর বাজে কয়টা দেখেন। আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইভাস লাইফস্টাইল। এখন রাত অলমোস্ট 12টা বাজে। আর এই সময় আমার হঠাৎ মনে হলো যেহেতু ফ্রি আছি তো কেননা টেবিলটা একটু গুছিয়ে নেই। আর বেশ কিছুদিন আগে আরএফএল বেস্ট বাই থেকে আমি এই প্লেসম্যাটটা কিনেছিলাম। কিন্তু আমার এটা আর টেবিলের উপর দেয়া হয়নি। তো ভাবলাম যে আজকে এটা দিয়ে একটু ডেকোরেশন করে নেই। আমি কিন্তু গান শুনছিলাম। কিন্তু মাঝে মধ্যে হয় কি অযথা বসে গান শুনতে ভালো লাগে না। মনে হয় কিছু একটা করি। তো ভাবলাম যে কেননা এগুলো একটু ডেকোরেশনটা চেঞ্জ করি। আর এই যে দেখেন এটা হচ্ছে আমার চার্জ স্টেশন। মোবাইল, ল্যাপটপ যা কিছু আছে সব এটার উপর চার্জ দেয়া হয়। আর চার্জ দেওয়ার শেষে কিন্তু কিছুই গুছানো হয় না। সেদিন যে কচু কিনেছিলাম, সেটার সাইজ না একটু বেশি বড় ছিল। তো ২ ভাগ করে দিয়েছিল। তো সেখান থেকে আমি ১ ভাগ বের করে এখন ধুয়ে তারপর সিদ্ধ করে নিব। পুরোটা বের করিনি কারণ এখন স্কুল অফ তো। দেখা যায় ঘুম থেকে বেশ ভালোই দেরি করে উঠি। আর উঠার পর না দুপুরের লাঞ্চ নিয়ে দেখা যায় একটু তাড়াহুড়া লেগে যায়। প্লাস আরএমও দেখা যায় যে বাসায় থাকে। তো রান্নার জিনিস একটু বেশি করতে হয়, আইটেম আরকি। তো এর জন্য ভাবলাম যে থাক অল্প করে এখন রেডি করে রাখি। আর বাকি যেটা আছে সেটা আবার কালকে বের করে তারপর একইভাবে ফ্রোজেন করে রাখবো। অফ ক্যামেরাতেই আমি সিদ্ধ করে নিয়েছি। তেমন কোনো কিছুই না। পানির মধ্যে একটু বেশি পরিমাণে লবণ দিয়ে তারপর এটাকে সফট করে নিলেই হয়ে যায়। তো এর মধ্য থেকে আমি কিছু মসলা দিয়ে মাখিয়ে রেখেছি। আজকে ভাজবো। কারণ কচু দেখলে আমার না খেয়ে আমি থাকতে পারি না। আমার খুবই ভালো লাগে। প্লাস কচুতে অনেক বেশি তো আপনার আয়রন থাকে। তো যাদের একটু আয়রন টাইপের সমস্যা আছে তাদের জন্য এটা বেস্ট। তা আমি এর আগে দেখা যেত যে একটা বড় বক্সের মধ্যে সবগুলো রেখে দিতাম। পরে সেখান থেকে অল্প, অল্প ডিফ্রোস্ট করে রান্না করতাম। তো ওইটা না একটু বেশি ঝামেলা লাগতো। কারণ সহজে ডিফ্রোস্ট হতে চাইতো না। তো ভাবলাম যে এবার আলাদা করে আমি জিপলক ব্যাগে করে রাখি। মানে যেটা বের করব একবারে রান্না করে ফেলবো। এতে করে আর ঝামেলা লাগবে না, বারবার ডিফ্রোস্ট ও করতে হবে না, আবার অনেক সময় নষ্টও হবে না। তো এখানে আপাতত আজকে যতটুকু আমি সিদ্ধ করেছি এটা দিয়ে ৩ টা ব্যাগ হয়েছে। তার পরের দিন আমি আবার যেগুলো সিদ্ধ করেছিলাম ওইটা দিয়ে ২ টা হয়েছিল। সেদিন যে আমি এই ড্রাইড ফাঙ্গাস মাশরুম কিনেছি। তো এটা আজকে আমি রান্না করব। আর এটা আপনার কেজি ছিল ২৮০০ টাকা কেজি। তো আমি জিজ্ঞেস করলাম যে কতটুকু নেওয়া যাবে। তো উনি বললো আপনার যতটুকু লাগবে আপনি নিতে পারবেন। তারপর আমি এখানে 50 গ্রাম এনেছি। তো এর আগে আমি কেএফসি থেকে এই মাশরুম আনতাম, আমার কাছে ভালো লাগতো। তো সেদিন একটা ভিডিওতে দেখার পর মনে হলো যে না, এটা আবার একটু ট্রাই করা দরকার। আজকে আমি দেখি কিভাবে রান্না করি। আচ্ছা, আপনারা যদি এটা ঠান্ডা পানি দিয়ে ভিজান তাহলে ২ থেকে ৩ ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। আর যদি গরম পানি দিয়ে ভিজান তাহলে আধা ঘন্টা ভিজিয়ে রাখলেই হবে। আমি গরম পানি দিয়ে ভিজালাম, যেহেতু অলরেডি ৭টা বেজে যাচ্ছে, একটু পরে রান্না করব। বাকি যেগুলো ছিল সেগুলো আমি একটা এই যে জারের মধ্যে রেখে দিলাম। এখানে দেখেন অলরেডি কতগুলো হয়ে গিয়েছে, মাত্র কিন্তু ৩-৪ মিনিট হয়েছে। সো যতটুকু নিয়েছিলাম তার ৩ ডাবল হয়ে গিয়েছে। চলেন এখন রান্না করি ব্ল্যাক ফাঙ্গাস মাশরুম।
আসলে মাশরুমের এতগুলো ভেরিয়েশন আছে। তো আমি এর মধ্য থেকে সবগুলো খাইনি। তবে আমার কাছে বেস্ট লাগে যেটা সেটা হচ্ছে এই ব্লাক ফাঙ্গাস মাশরুম আর শিটাকে মাশরুম। এরপর আরেকটা হোয়াইট টাইপের আছে যেটা কিনা ফ্রাই করে খেতে হয়। সেটাও ট্রাই করেছিলাম। বেশ ভালো ছিল। তবে ওইটা ফ্রাই করে খেতে হয় দেখে আর কিনিনি। এরপর ক্যান মাশরুম তো আমি সবসময় কিনি। তো যাই হোক, আমি হচ্ছে একটি প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে রসুন কুচি দিয়েছি একটু বেশি করে। তারপর রসুনগুলোকে লাল করে ভেজে এখানে চিকেন দিয়েছি। আর চিকেনগুলোকে আমি জাস্ট একটু সয়া সস দিয়ে মাখিয়ে রেখেছিলাম। তবে ভুল হয়েছে, একটু লবণের সাথে দেওয়া দরকার ছিল। কারণ এই চিকেনগুলোর মধ্যে না তেমন কোনো লবণ ঢোকেনি। তো লবণ দিয়ে তারপর সয়া সস দিয়ে মাখলে বেস্ট হতো। এরপর হচ্ছে দিয়ে দিলাম বেশ কিছু গোলমরিচ। আর গোলমরিচ দিয়ে আমি চিকেনগুলোকে ভেজে নিব। চিকেনগুলো একটু ভাজা শেষে এখানে দিয়ে দিলাম পেঁয়াজ আর গাজর কুচি। পেঁয়াজগুলোকে একটু বড় করে কেটেছি আর গাজরটাকে একটু আগে দিলাম কারণ এটা একটু শক্ত টাইপের সবজি। সো আপনারা যদি একটু শক্ত টাইপের সবজি নেন যেমন ফুলকপি, ব্রকলি এই টাইপের সবজি নিলে একটু আগে দিয়ে তারপর ভেজে বাকিগুলো দিতে হয়। তো ওইগুলো একটু ভাজা শেষে এখন দিয়ে দিলাম চাইনিজ ক্যাবেজ আর হচ্ছে থাই পেঁয়াজ কলি। তা আমি না ফার্স্ট টাইম হচ্ছে এখানে থাই পেঁয়াজ কলিটা কিনেছি। এর আগে কখনো কিনিনি। আর বাইরে গিয়ে কোথাও খেয়েছি কিনা আমার মনে পড়ছে না। তবে আমার কাছে না এই থাই পেঁয়াজ কলির চেয়ে আমাদের দেশের যে পেঁয়াজ কলি আছে, মানে দেশীয় পেঁয়াজ কলি, এটা হচ্ছে বেশি ভালো লাগে। কারণ আমি এটা আনার পর দেখলাম এটাতে না তেমন কোনো স্মেল নেই। আমাদের দেশের মানে পেঁয়াজকলিতে যতটা সুন্দর একটা স্মেল আসে, এটাতে ঐরকম একটা আসে না। তবে খাওয়ার সময় টেস্ট ভালোই ছিল, খারাপ না, কিন্তু স্মেলটা মিস করছিলাম। তো যাই হোক সবজিগুলোকে ভেজে আমি এখানে মাশরুম দিয়ে দিলাম। আর দেখেন মাশরুমগুলো ফুলে কতগুলো হয়ে গিয়েছে। আমি না ভাবিনি যে এত বড় সাইজ হয়ে এরকম হয়ে যাবে। কারণ এর আগে তো রান্না করিনি তাই এক্সপেরিয়েন্স নেই। এরপর দিয়ে দিলাম হচ্ছে সসের মিক্সচার। আমি বেশি কিছু না জাস্ট অল্প একটু টমেটো সস, সয়া সস আর ওয়েস্টার সস নিয়ে বেশি করে হচ্ছে চিলি ফ্লেক্স দিয়েছিলাম যেন ঝাল হয়। সেইটা দিয়ে মিক্স করে নিয়েছি। তারপর এখন গোলমরিচ দিয়ে দিলাম। সাথে দিয়ে দিচ্ছি রাঁধুনির যে আপনার ম্যাগির যে আপনার চিকেন সিজনিং আছে সেইটা। তো ওইটা দিয়ে ২ মিনিট রান্না করার পরই আমার এই যে ব্লাক ফাঙ্গাস মাশরুম উইথ ভেজিটেবল রেডি। আর এটার কালারটা না একটু মানে লাইটটা কমানো ছিল। তো আমি না খেয়াল করিনি। যার কারণে কালারটা একটু বেশি ডার্ক চলে এসেছে। তো এই যে মোবাইলের ক্যামেরার লাইটটা অন করার পর এখন যে কালারটা দেখছেন এটা হচ্ছে পারফেক্ট কালার। আর এইটা খেতে না খুবই মজার ছিল। লিয়ানার অবশেষে এই ব্ল্যাক ফাঙ্গাস মাশরুমটা ভালো লেগেছে। ওই কিন্তু এই টাইপের খাবার খায় না, কিন্তু আজকে এই যে খাওয়ার জন্য চলে এসেছে। আমি ওকে খেতেও বলিনি, কিন্তু একটু পর পর আসছে আর খাচ্ছে, ওর নাকি এটা ভালো লেগেছে। এই যে আমাদের চা চলে এসেছে। নরমালি আমি কিন্তু চা আর নাস্তা একসাথে করি না। হয় নাস্তাটা আগে করি, পরে চাটা খাই। মানে একসাথে নিয়ে বসলে হয় কি চাটা ঠান্ডা হয়ে যায় নাস্তা খেতে, খেতে। বাট আজকে কি মনে করে যেন ২ টা একসাথে নিয়ে বসলাম। তো ভাবলাম যে আগে একটু মাশরুমটা ট্রাই করে তারপর চাটা শেষ করব। দেন পরে আবার মাশরুমটা খাবো। নয়তো চাটা খেয়ে আর মজা পাবো না। এখন পেয়ারা ম্যানের জন্য পেয়ারা কাটছি। আর এর মেয়ের পেয়ারা খুবই পছন্দ। আর দেখা যায় যে ওই আনে দেখে আমারও এখন মাঝে মধ্যে খাওয়া হয় আরকি। আর এই ধরনের ফ্রুটস কাটার কাজ কিন্তু আমি করি না। নরমালি তারটা সে নিজেই কেটে খায়। ইভেন আমাদের জন্যও কেটে রেখে যায়। কিন্তু ওই যে মাঝে মধ্যে হয় কি আজিরা বসে থাকতে ভালো লাগে না। তো আমার খুব বোর লাগছিল। তো ভাবলাম যে কেন না পেয়ারাটাই কাটি। তাছাড়া দেখা যায় যে আমি টুকিটাকি অফ ক্যামেরাতেই সব কাজ করে ফেলি। পরে দেখা যায় ভিডিও এডিটিং করতে বসলে না আমি আর কোনো ক্লিপ খুঁজে পাই না। তো
তো ভাবলাম যে আচ্ছা পেয়ারাটা যেহেতু কাটছি সো ক্যামেরাটা অন করেই কাজটা করি। ফ্রোজেন রুটি তো কিনেছিলাম এবং সেটা খাওয়াও শেষ। কিন্তু আপনাদেরকে জানানো হলো না যে ফ্রোজেন রুটিটা ভালো না খারাপ। আমার কাছে কিন্তু ফ্রোজেন রুটিটা বেশ ভালো লেগেছে। এটা খুব সুন্দর ফুলে মানে এত সুন্দর ফুলবে আর খেতেও ভালো হবে এটা আমার একদমই আইডিয়া ছিল না। তবে এটার একটু প্রবলেম যেটা হচ্ছে আমরা যেমন ঘরে মানে সিদ্ধ আটার রুটি করি অনেক সফট হয়। এটা কিন্তু অত বেশি একটা সফট না। মানে যারা একটু মানে শক্ত টাইপের রুটি খেতে পছন্দ করেন এটা তাদের জন্য বেস্ট। আমার কাছেও ভালো লেগেছে। গরম অবস্থাতে তেমন কোনো প্রবলেম হয় না। কিন্তু ঠান্ডা হয়ে গেলে না একটু বেশি শক্ত হয়ে যায়। তাছাড়া এই যে দেখেন কত সুন্দর ফুলেছে। আবার এটার টেস্টও কিন্তু বেশ ভালো। আমার কাছে বেশ ভালো লেগেছে এটা। এখন বাজে কয়টা দেখেন, অলমোস্ট 11:15। আর এখন আমি আমাদের খাওয়ার জন্য নাস্তা রেডি করছি। এখানে যে কালকে আমি মাশরুম বানালাম সেইটা আছে, তো ভাবলাম যে এটার মধ্যে একটু নুডলস বানিয়ে দিয়ে দেই, লিয়ানার আমার হয়ে যাবে। আর এপাশে হচ্ছে চা হচ্ছে। মানে স্কুল অফ থাকলে মানে সময় যে কোথায় যায়, তার মধ্যে কালকে ছিল আবার খেলা। সো খেলা দেখে মানে ঘুমাতে ঘুমাতে এক্সাইটমেন্টে তো আমার অনেক লেট হয়ে গিয়েছে, তো আর সকালে উঠতেই পারিনি আমি। আচ্ছা, এর আগে যখন খেলা ছিল তার পরের দিনের ক্লিপ ছিল ওটা। কিন্তু গতকালকের খেলা দেখে মানে আমি কি বলবো? আমার এত কষ্ট লাগছে, আমি এত কষ্টের মাঝেও ভয়েস দিচ্ছি আজকে। আমার একটু পরপর কান্না পাচ্ছে। মানে কি বলবো? এমনটা তো না হলেও পারতো। আমার সবচেয়ে বেশি কষ্ট লাগছে হচ্ছে নেইমারের জন্য। আমি খুব চাচ্ছিলাম যে নেইমার যেন মানে থাকা অবস্থাতে এট লিস্ট একবার সে ওয়ার্ল্ড কাপটা পায়। বাট জানি না কেন এমন হলো। নেক্সট হয়তোবা পাবে। মানে এমন তো না যে কখনো ওয়ার্ল্ড কাপ আর পাবে না। কিন্তু তখন তো আর নেইমার থাকবে না। এই জিনিসটা আমার যখনই মনে পড়ে আমার তখনই কান্না পায়। ব্রাজিল যে খুব ভালো খেলেছে তা কিন্তু না। বাট তারপরও জাস্ট নেইমারের জন্য চাচ্ছিলাম যেন জিতুক। কিন্তু সেটা আর হলো না। তো যাই হোক এখন হচ্ছে আমি কিচেনটা ডিপ ক্লিন করে নিচ্ছি। তো চুলার এই পাশের দেয়াল আর এই ক্যাবিনেটটা যেহেতু আমার চুলার পাশেই থাকে, সো দেখা যায় যে অনেক বেশি না তেল চিটচিটে নষ্ট হয়। তো আমি যেটা করি জাস্ট একটা জিনিস দিয়ে এই ক্যাবিনেটগুলো ক্লিন করে ফেলি। আর সেটা হচ্ছে ফার্নিচার ক্লিনার। এর আগেও আমি আপনাদেরকে দেখিয়েছিলাম আমার ঘরের যে ফার্নিচারগুলো আছে জাস্ট হচ্ছে আমার ডাইনিং রুমের যে ক্যাবিনেটগুলো আছে হোয়াইট কালার ওইগুলো বাদ দিয়ে আমি আমার সব মানে ফার্নিচারই ওটা দিয়ে ক্লিন করি। আর এত সহজে সবগুলো দাগ উঠে যায় যে কি বলবো। তো ওইটা দিয়ে আজকে আমি আমার কিচেন ক্যাবিনেটগুলো ক্লিন করছি। আর আমি হচ্ছে আমার যেখানে ফিল্টার ওভেন রাখা ওইটা তো বোর্ডের হোয়াইট কালার। তো দেখা যায় ওইটার মধ্যে আগে ইউজ করতাম। ইউজ করে দেখতাম যে হোয়াইট কালারের উপরে মানে ইউজ করলে ফার্নিচার ক্লিনারটা কোনো সমস্যা হয় কিনা কালারে। পরে দেখলাম যে না, বোর্ডের ফার্নিচারের মধ্যে এই ফার্নিচার ক্লিনারটা খুব ইজিলি ইউজ করা যায়। কোনো কিছু হয় না। তো এর জন্য আমি আমার কিচেনের ক্যাবিনেটগুলো দেখা যায় এই ফার্নিচার ক্লিনার দিয়ে ক্লিন করি। এতে করে না এক্সট্রা করে ওই যে অনেক কিছু অনেক মানে মিক্স করতে হয়ে তারপর হচ্ছে ক্লিন করতে হয়, এমনটা আর কোনো কিছুরই দরকার পড়ে না। খুব ইজিলি জাস্ট এটি স্প্রে করবেন আর মুছে দিবেন। এতে করে তেল চিটচিটে ভাবও চলে যাবে প্লাস হচ্ছে যদি কোনো দাগ থাকে সেটাও ক্লিন হয়ে যাবে। তাছাড়া আমার কিচেন না অত বেশি ঘন, ঘন ডিপ ক্লিন করার দরকার পড়ে না। প্রতি ২-২.৫ মাসে একবার করে করলেই চলে। কারণ আমার অভ্যাস রান্না শেষে না সবকিছুই হচ্ছে একটু করে ক্লিন করা। তাছাড়া দেখা যায় যখন যেখানে আমি যেই দাগটা দেখবো কিংবা ময়লাটা দেখবো, সেটার সাথে সাথেই হচ্ছে আমি সাবান পানি দিয়ে ঘষে ক্লিন করে ফেলি। যার কারণে অলওয়েজ আমার কিচেনটা ক্লিন থাকে আলহামদুলিল্লাহ। আর অত বেশি ডিপ ক্লিন করারও প্রয়োজন পড়ে না। সো ২-২.৫ মাস পর দেখা যায় যে ক্লিন থাকা সত্ত্বেও তখন দেখা যায় আবার একটু করে করি। তাছাড়া যেকোনো কিছু রান্না না আমি অনেক বেশি হাই ফ্লেমে করি না। আর ভাজাভাজির কাজ হলে ঢাকনা দিয়ে ঢেকে করি। তাতে করে দেখা যায় আমার কিচেনটা অত বেশি মানে তেল চিটচিটে হয় না আবার নোংরাও হয় না। তো যাই হোক কিছু কাজ অফ ক্যামেরাতে করেছি, কিছু অন ক্যামেরাতে করেছি। এখন সবকিছু গুছিয়ে নিচ্ছি। সো আজকে এই পর্যন্তই। টেক কেয়ার অ্যান্ড অলওয়েজ লাভ ইয়োরসেলফ। আল্লাহ হাফেজ।